এখনো মনে করি, তখনও মনে করতাম, যদি বাংলাদেশের সকল দলের নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সবচেয়ে ভালো নির্বাচন হওয়া সম্ভব। যেটা সর্বশেষ 2018 সালে সকল দলের নির্বাচনে অংশগ্রহণ করেছিল। অতীতে ভুল ভ্রান্তি আমাদেরও হয়েছে, সকলেরই হয়েছে। সেই ভুল ভ্রান্তি করার জন্যই তো দেশের আজকে এই অবস্থা। যদি আওয়ামী লীগের সময় কোনো অপরাধ হয়ে থাকে, টাকা পাচার হয়ে থাকে, তাদেরকে সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত করতে হবে। বাংলাদেশের মতো দেশে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই। কোনো দল, কোনো ব্যক্তি সেই ভুল স্বীকার করে যদি তারা ফিরে আসতে চায়, তারাই ফিরে আসতে পারে। কিন্তু কেউ যদি ভুল ধরে বসে থাকে যে যা করেছি সেটাই সঠিক, তাহলে হয়তো তাদের ভবিষ্যৎ কেমন হবে। বাংলাদেশের 35 থেকে 40 ভাগ মানুষ প্রতিনিধিত্ব করে, সেই দলটির বিরুদ্ধে কেন মামলা থাকবে? যে স্বতন্ত্র আসনগুলোতে আমি এর আগে প্রশ্ন করতে চেয়েছিলাম, আপনাদের দলীয় আসন 222 এবং স্বতন্ত্র 62। এই স্বতন্ত্র প্রার্থীরাও হয়তো আপনি নন, আপনার দলেরই নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তো এই নির্বাচনে কি বাংলাদেশের সকল মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে? এবং দেখুন, দর্শকরাও প্রশ্ন করছে, আপনি এই দর্শকের এই প্রশ্নটির জবাব দিন পাশাপাশি, যে আওয়ামী লীগ কেন ক্ষমতায় থাকলে বাংলাদেশের একজন, আমি একটু এই মন্তব্যটা দেখাতে চাই, একজন হিন্দু নারী শাখা সিঁদুর পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী হতে পারলে একজন মুসলিম নারী কেন বোরকা হিজাব পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী হতে পারে না? আমার কাছে যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নের উত্তর আমি দিব। তবে প্রশ্নটি আসলে, আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, যে দেশে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, দলমত ধর্ম নির্বিশেষে আমরা একটি সেকুলার ডেমোক্রেটিক বাংলাদেশ দেখতে চাই, তার সাথে সাংঘর্ষিক। এখন প্রশ্নটির উত্তরে আসছি সরাসরি। আপনি কি দেখাতে পারবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিকে, চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোন শাখা সিঁদুর পরে না, কোন কেন্দ্রীয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগে আছে কেন্দ্রীয় কমিটিতে? কেন্দ্রীয় নেত্রীর কথা বলেছেন। দ্বিতীয় অংশটিকে আমি বলি, আমি এটা বলতে চাইনি, তবু বলতে হবে। ওয়াসেকা আয়েশা, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা বিষয়ক সম্পাদক এখনো আছেন। সুতরাং এই ধরনের যারা প্রশ্ন করেন, তারা দেশকে সাম্প্রদায়িকতাকে উস্কে দিতে চান। আমি এই প্রশ্নটার জবাব দেওয়াটা আসলে আমি আসলে খুব কমফোর্ট ফিল করলাম না, এই কারণেই যে বাংলাদেশ এই জন্যই আজকে পিছনের দিকে হাঁটছে। আচ্ছা, আর আপনি তার আগে যে প্রশ্নটি করেছিলেন, যে আসলে আহ এই যে নিজেদের মধ্যে নির্বাচন করা 59 জন আওয়ামী লীগের না, স্বতন্ত্র, তার মধ্যে 4-5 জন অন্য দলের আছে। তো যাই হোক, এইটা দলের মধ্যে ওপেন করে দেওয়া হয়েছিল। কিন্তু আমি এখনো মনে করি, তখনও মনে করতাম, যদি বাংলাদেশের সকল দলের নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সবচেয়ে ভালো নির্বাচন হওয়া সম্ভব। যেটা সর্বশেষ 2018 সালে সকল দলের নির্বাচনে অংশগ্রহণ করেছিল। পরবর্তীতে কোনো কারণে বিএনপি হয়তো বিভিন্ন জায়গা থেকে তারা প্রত্যাহার করেছে, এবং তাদের 6 জন সংসদ সদস্য হিসেবে ছিলেন, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে জিতে পার্টির সাধারণ সম্পাদক হিসেবেও তিনি আসলে এই নির্বাচনটি সংসদ জয়েন করেনি। বাংলাদেশের ইতিহাসে রাতের ভোট হিসেবে তকমা পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ, পেয়েছে। হ্যাঁ, আপনি প্রশ্নটি করুন। সেই আপনি তো বললেন যে সকল দলের অংশগ্রহণে সেখানে বিএনপি উপস্থিত ছিল, কিন্তু সেখানে রাতে ভোট হয়েছে, রাতে ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছিল, এই অভিযোগগুলো এসেছে। এ কারণেই পরবর্তী নির্বাচনটিতে আর বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো আর অংশ নেয়নি, কারণ অংশ নিলেই আপনারা রাতের বেলা ভোট ভর্তি করে ফেলবেন, এমন অভিযোগ এসেছে। আমরা একটা কথা বলি, 96 নির্বাচন কিন্তু 15 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই। কিন্তু জনপ্রিয়তা থাকার কারণে আন্দোলনের মাধ্যমে কিন্তু জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে সমর্থ হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং বিএনপিকেও সেই চাপের মুখে নির্বাচন দিতে হয়েছে। জনগণ, আমি বলিনি যে আওয়ামী লীগ শতভাগ লোকে বাংলাদেশের প্রতিনিধিত্ব, এটা আমি কখনোই বলিনি। আমি বলেছি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা
এবং শক্তিশালী অবস্থান গ্রহণ করা প্রত্যেকটি দলের সামর্থ্য অনুযায়ী করা দরকার। কিন্তু কোন দলের যদি সেই সামর্থ্যটুকু শেষ সময় তারা প্রদর্শন করতে ব্যর্থ হয়, কিংবা নেতৃত্ব যদি ব্যর্থ হয়, কিংবা আপনি সেই সময়টিতে, আমার খেয়াল আছে, আসলে আমি এই মুহূর্তে সেই কথাগুলো অতীতে ফিরে না যেয়ে আমি ভাবছিলাম যে আমরা ভবিষ্যতের দিকে হাঁটার চেষ্টা করব। অতীতের ভুল ভ্রান্তি আমাদেরও হয়েছে, সকলেরই হয়েছে। সেই ভুল ভ্রান্তি করার জন্যই তো দেশের আজকে এই অবস্থা। এই অবস্থা কোন থেকে আমরা কোন পরিত্রাণ জায়গাটিতে পেতে চাই। আপনাদের ভুল হয়েছে বলে আপনি সমালোচনা করছেন? আপনি যদি একটু মোটা থেকে বলেন যে আমরা এই জায়গাগুলি ভুল করেছি, এই জায়গাগুলো আমরা রিপেয়ার করব, এটা আমাদের একটা রোড ম্যাপ। প্রথমত হচ্ছে যে বাংলাদেশের এই 15 বছর বা 15.5 বছরের মধ্যে বাংলাদেশের যে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে, সমালোচকরাও সে ব্যাপারে কোনো কথা বলতে পারে না। বাংলাদেশ যে ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ যে নিম্ন মধ্যমায়ের থেকে উচ্চ মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে, অন্যান্য দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে এই যে 26 জনে যাচ্ছে, এগুলো হচ্ছে বাংলাদেশের বড় অর্জন। আর সবচেয়ে বড় অর্জন কি জানেন? সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করা। আমাদের সময় কিন্তু সেন্ট মার্টিন নিয়ে কথা ওঠেনি, করিডোর নিয়ে কথা ওঠেনি, চিটাগাং পোর্ট বিদেশি দেওয়া নিয়ে কথা ওঠেনি, এগুলো কিন্তু কখনোই ওঠেনি। যে কথাগুলো উঠেছে, ব্যাংকে থেকে টাকা উঠিয়ে নেওয়ার কথা হয়েছে, যদি প্রমাণিত হয়ে থাকে অবশ্যই যারা করেছে তাদের শাস্তি আমি আওয়ামী লীগের সদস্য হিসেবে দাবি করি। আমাদের সময় দুর্নীতির কথা হয়েছে, দুর্নীতি তো এখনো যে বন্ধ হয়েছে সেটা না, তারপরে যারা দুর্নীতির সাথে জড়িত তার বিচার আমি দাবি করি, তাহলে ছিল আমিও করে থাকি, আমারও বিচার হবে। আমাদের সময় যেগুলো এইগুলো কথাগুলো হয়েছে, কিন্তু একটা জিনিস খেয়াল করি যে অর্থনৈতিক দুর্নীতি কথা, টাকা পাচারের কথা, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি একটা শ্বেতপত্র কিন্তু দিয়েছেন, মুখলেসুর রহমান ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন। তিনি বলেছেন প্রতি বছর $20 বিলিয়ন করে পাচার হয়েছে দেশ থেকে। আমি একটু আপনার স্মরণ করতে থাকেন যদি কারো মনে থাকে যে বাংলাদেশের প্রতি বছরের বাজেট কত বিলিয়ন, আমি জিজ্ঞেস করবো, হয়তো চেষ্টা করেন খুঁজে বের করার। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলল প্রতি বছর $1 বিলিয়ন করে ডলার পাচার হয়েছে। এখন কোনটি সত্য? বাংলাদেশের সর্বশেষ বাজেটটি ছিল $63 বিলিয়ন। তা থেকে যদি $20 বিলিয়ন ওয়ান থার্ড চলে যায়, এইটা কি কখনো বাস্তবতার সাথে সম্ভব? এবং তাই সেই রিপোর্টটিতে কিন্তু, যদিও ডক্টর ইউনূস স্ট্যাথাম হাউসে সেই রিপোর্টের ভিত্তিতে কথা বলেছেন, কিন্তু সেই রিপোর্টটি কিন্তু আদৌ সত্যি কিনা, তাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো ডকুমেন্টারি এভিডেন্স আছে কিনা, কার মাধ্যমে গেছে, কোথার মাধ্যমে গেছে, গেছে তো, যদি যেয়ে থাকে কিভাবে গেছে সেটাও কিন্তু আমরা জানি না। সুতরাং বাংলাদেশে না, শুধু সারা পৃথিবীতে পলিটিক্স যদি কোনো শক্তিশালী নেতা থেকে থাকে, তাকে সরানোর জন্য সাম্রাজ্যবাদী শক্তিরা বিভিন্ন ধরনের পন্থা গ্রহণ করে। তার মধ্যে অন্যতম একটি, প্রথমে হচ্ছে চরিত্র হনন। এটি করার মাধ্যমে নেতা নেত্রীদের চরিত্র হনন করা হয় এবং পরবর্তীতে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয় বিভিন্ন দেশে। আজকেই দেখেন ইরানে তারা যখন শক্তিশালী হওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোনটা আমেরিকা চলে এসে এবং গর্বের সাথে সেটা বলে যে আমরা এই কাজটা সফলভাবে সম্পূর্ণ করতে পেরেছি। যদি ইসরায়েলের আজকে আপনার পারমাণবিক বোমা থাকতে পারে, যদি পাকিস্তানের থাকতে পারে, ইন্ডিয়ার থাকতে পারে, আমেরিকার থাকতে পারে, ইরানের থাকতে দোষটা কোথায়? আমি আসলে এখন পর্যন্ত বুঝতে পারিনি। সুতরাং এই সমস্ত প্রশ্ন মানে এখন আমাদেরকে অবশ্যই এই চিন্তা করতে যুক্তি হবে। যদি এরকম হয় যে ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধেও 334 মিলিয়ন পাউন্ডের দুর্নীতির অভিযোগ রয়েছে, তো তাদের বিরুদ্ধেও অভিযোগ আছে, আমাদের বিরুদ্ধেও অভিযোগ আছে, তারা খাইতে পারলে আমরা খাইতে পারবো না কেন? বিষয়টা কি এরকম? আপনি আসলে বিষয়টাকে এত সিম্পলিফাইড করা ঠিক হবে না। বিষয়টাকে এভাবে ধরতে হবে, যদি আওয়ামী লীগের সময় কোনো অপরাধ হয়ে থাকে, টাকা পাচার হয়ে থাকে, তাদেরকে সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত করতে হবে। আবার এখন যারা ক্ষমতা এসছে তারাও যদি করে থাকে, তাদেরকে ওই আইনের আওতায় আনতে হবে। কিন্তু দুঃখজনক কি জানেন? সেটি হচ্ছে, দুঃখজনক কথাটা শুনে নেন তারপরে, যে কারণে আওয়ামী লীগ সরকারকে পরিবর্তন করার জন্য আন্দোলন করা হলো, দেশে সুশাসনের নহর বইয়ে দেওয়ার জন্য, তাহলে তাদের নামে আজকে অভিযোগ উঠবে কেন? আওয়ামী লীগের নামে তো ওঠার কথা ছিল, তাদের নামে তো ওঠার কথা ছিল না। সেটাও তো বিবেচনায় আনতে হবে। তার অর্থই হচ্ছে এটা যে, এই যে কোটার কথা, গতকালকে আমি দেখলাম যারা জুলাই নিহত হয়েছে, অবশ্যই তাদের জন্য দুঃখ প্রকাশ করি, দুঃখ মাগফিরাত কামনা করি।
কিন্তু তাদের জন্য আগামী মাস থেকে ভাতার ব্যবস্থা, তাদের জন্য চাকরি, ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ সুবিধা, এগুলো তো কোটা বিরোধী, বৈষম্য বিরোধী, আপনাকে নাকি বৈষম্য আমন্ত্রণ জানানো হচ্ছে, সেটা তো আপনাকে আপনাদেরকে আরো দুটা বিবেচনা করে খবর দেখতে দেই। হবে। আজকে একটি সিদ্ধান্ত হয়েছে, জুলাই 16ই জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। দুটি দিবস বাংলাদেশে নতুন করে ঘোষণা করা হয়েছে, একটি 16ই জুলাই শহীদ আবু সাইদ দিবস, অন্যটি 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস। কেন 5 তারিখেরটা কি হলো? 5 তারিখে তো একটা 5 ঘোষণা তারিখে করা আরেকটা হয়েছিল। আছে, 5 তারিখে আরেকটা আছে। 5ই আগস্ট একটা করা হয়েছে, সেটা তো বলতে হবে, শুধু বাদ দিলে তো চলবে না। 5ই আগস্টও আছে। আজকে যে দুটো নতুন হলো, এই দুইটার কথা বলছি আর কি। 5ই আগস্ট নতুন আরেকটি দিবস। 5ই আগস্টে মেইন তাদের মেইন দিবস। তো আপনাদের মেইন দিবস তো 5ই আগস্ট। হ্যাঁ, তো আমরা দেখলাম যে এটিকে, এই দিবস, নতুন দিবসগুলো ঘোষণা করা হলো, এটি নিয়ে আপনার মূল্যায়ন কি? প্রথমত হচ্ছে যে অনির্বাচিত সরকার প্রাথমিকভাবে তাদের প্রথম দায়িত্বটি পালন করা উচিত। সে দায়িত্ব পালন না করে তারা পলিথিন থেকে শুরু করে সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করছে। এ ব্যাপারে আমি আসলে কোনো মন্তব্য করতে চাই না। তারা একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দিয়ে, ওই যে মুখলেসুর ভাই বলতেছেন যে তত্ত্বাবধায়ক সরকার খুবই প্রয়োজন। যদিও আমরা আওয়ামী লীগ থাকা অবস্থায় আমরা নিজেরা বলেছি তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের মতো দেশে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কথা বলেছেন, ওরকম শক্ত মানুষ দরকার। আবার যদি কেয়ারটেকার গভর্নমেন্ট হয়ে যদি আবার এ ধরনের দুর্বল মানুষের হাতে পড়ে যারা অন্তর্বর্তীকালীন সরকারের মতো, তাহলে দেশ আসলে সঠিকভাবে এই চলবে না। অনুভবটা দেশ আপনাদের গত 24-এর নির্বাচনের সময় কেন হলো না? এই অনুভবটা আপনার কেন হলো না যে আপনাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিলে তো আপনি তখন একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশেই থাকতে পারতেন, আপনাকে দেশ থেকে পালিয়ে যেতে হতো না? না, কথা তো সুষ্ঠু নির্বাচন হতো সবসময় দরকার। এক একটা দলের এক এক সময় একটা স্ট্র্যাটেজি থাকে, দলের নীতি নির্ধারক গুলো সেগুলো নির্ধারণ করেন। দলের নেতাদের, তৃণমূল কর্মীদের বা আমাদের মতো যারা মধ্যম সারির আছেন, তাদের মতামত এখানে কোনো প্রভাব ফেলে বলে আমি মনে করি নাই সেই সময়টিতে। তো সুতরাং আপনি কি অবশ্যই কেউ চুপ কোনো ছিলেন? কাজ করলে তার আপনি ফলাফল এখন যে তাকে ভোগ করতেই যতটা হবে। সহজভাবে বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলে গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া ফিরবে, এই অবস্থান কি আপনার জুলাইয়ের 24-এর আগে ছিল কিনা? না, বাংলাদেশ আওয়ামী লীগের এই অবস্থান ছিল না, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ থেকেও কিন্তু, কেন্দ্র থেকে কিন্তু এখন বলা হয়েছে তত্ত্বাবধায়ক অবস্থায় ফিরে আসার জন্য। একটু আগে কিছু বলতেছিলেন তো যে সরকার, শুধু আমরা না, যারাই ছিল, কেন বেগম খালেদা জিয়া কি তত্ত্বাবধায়ক সরকার এমনি এমনি দিয়েছে 96 ফেব্রুয়ারি নির্বাচনের পরে 2000 জুনের নির্বাচনে? কারণ ক্ষমতায় যেই যায় আসলে সত্যিকার অর্থে ক্ষমতা তারা ছাড়তে চায় না। ডক্টর ইউনূস একটা এমডি পোস্ট ছাড়তে চান না, সেখানে প্রধান উপদেষ্টার পদ থেকে কিভাবে তিনি ছাড়তে পারবেন বা ছাড়তে চাইবেন, এটা তো আমরা বুঝতে পারি না। সবাই, আপনিও বুঝেন, আমিও বুঝি। সুতরাং মানুষের কোনো দলীয় ভুল, ব্যক্তিগত ভুল হতেই পারে, এবং তা থেকে যদি কোনো দল, কোনো ব্যক্তি সেই ভুল স্বীকার করে যদি তারা ফিরে আসতে চায়, তারাই ফিরে আসতে পারে। কিন্তু কেউ যদি ভুল ধরে বসে থাকে যে যা করেছি সেটাই সঠিক, তাহলে হয়তো তাদের ভবিষ্যৎ কেমন হবে, সবার কথাই বলছি, এটা আমি আসলে বুঝতে পারছি না। আমার জ্ঞানে এতটুকু নেই জানি এ ব্যাপারে ভবিষ্যৎবাণী করতে হবে। ধন্যবাদ। আমরা প্রফেসর হাবিবে মিল্লাতকে বিদায় দিব, উনি আমাদের সময় চেয়েছেন। ডক্টর মুখলেসুর রহমান চৌধুরী, আপনার কি কোনো প্রশ্ন রয়েছে কিনা হাবিবে মিল্লাতের কাছে? না, উনি যে কথাগুলো বলেছেন এটা বাস্তবে এখন তো আওয়ামী লীগের অনেক নেতারা যারা আছেন, হাবিব মিল্লাতের কোনো দোষ নাই। আরো উপরে যারা ছিলেন, কেন্দ্রীয় নেতা যারা ছিলেন, যারা প্রেসিডেন্টে ছিলেন, যারা সিদ্ধান্ত নিয়েছেন, এখন যারা বুঝতে পারছেন, তাদের যে উচিত ছিল যে বিষয়টা, আমি তখন এই টকশোগুলোতে বলতাম যে সব পথ বন্ধ করে দিলে একটা পথই খোলা থাকবে, সেই পথটা হচ্ছে সরকার পতনের পথ। নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পরিবর্তন করা যাবে না, এটা আমি বলেছিলাম, কিন্তু বিপ্লব বা গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন হবে। এবং বিষয়টা দাঁড়িয়েছে যেটা কেয়ারটেকার কিন্তু আওয়ামী লীগ এনেছিল। আওয়ামী লীগের আন্দোলনের মুখে এক পর্যায়ে বাধ্য হয়ে বিএনপি সেদিন 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর সেই পার্লামেন্ট ভেঙে দিয়ে 26শে মার্চ 1996 আমরা সে সারা রাত পার্লামেন্টে ছিলাম, সারা রাত ধরে বিলটাকে পাশ করে এরপরে ওই সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অধীনে 1996 সালের 12ই জুন যে নির্বাচন হলো, সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা এসেছিল। কিন্তু সেই আওয়ামী লীগ আবার এই ক্যাটাগরি বাতিল করে দেবে কল্পনা করা যায়নি, কিন্তু তার করেছে 2011 সালে। এবং শুধু বাতিলই করে নাই, আমরা যখন ক্যাটার গভর্নমেন্টে ছিলাম, আপনাকে এক্সাম্পল দিচ্ছি, এভিডেন্স দিচ্ছি, আমি নিজে এটার সাক্ষী স্বীকার। সেটা হচ্ছে যে ক্যাটার গভর্নমেন্টের পক্ষ থেকে আমি প্রধান
উপদেষ্টা বা রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা দূত হিসাবে, বিশেষ দূত হিসেবে দুই নেত্রীর সঙ্গে বৈঠক করেছি এবং প্রথম বৈঠক আমি শেখ হাসিনার সঙ্গে সুদালোচনা করেছি। সেই বৈঠকে তার যে দাবি দেওয়া ছিল সব দাবি মেনে নিয়েছি এবং এরপর আর 3 দিন এই সমস্ত বৈঠক আমি করেছি। করার পরে দুই নেত্রীর সাথে আলাপ করে আমি বেগম জিয়াকে বলেছি যে এটা যেহেতু তারা বিরোধী দলে আসছিল এবং যেহেতু ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট আপনারা ছিলেন, তারা ইমিডিয়েট পাস্ট বিরোধী দল ছিল, তাদের দাবি আছে, এগুলো মানতে হবে, এগুলো দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে মানতে হবে। দুই নেত্রীকে বুঝিয়ে ইলেকশন নিয়ে এসেছিলাম। কিন্তু তারপরে জেনারেল মইনু আহমেদকে, যখন মইনু আহমেদ ক্ষমতা দখল করবেন তখন আওয়ামী লীগ তার পক্ষ নিয়েছিল, মনে করেছিল আমার চেয়ে বেটার অপশন হচ্ছে মইনু আহমেদ। এবং তিনি বলেছিলেন আমাকে যে যদি মইনু আহমেদ ক্ষমতা না নিত তাহলে আমি তো আপনার পক্ষেই ছিলাম, আপনার সমাধান তো আমি মেনে নিয়েছিলাম, কিন্তু আমি ভালো অপশন পেয়ে গেছিলাম। যেটাই হোক, এই যে অপশনগুলো পাওয়া, শর্টকাটে ক্ষমতা আসা, এগুলোর কারণে আজকে যারা দাঁড়িয়েছে যে একবার হয়তো বিএনপি আসতো, একবার আওয়ামী লীগ আসতো, গণতান্ত্রিক পদ্ধতি থাকতো। আমি আরো প্রমাণ দিয়ে বলছি, 32 নম্বর আপনি বা আমরা বাংলাদেশে আমরা নিয়মিত দেখেছি সবকিছু, 32 নম্বর আমরাও গিয়েছি এবং এই 32 নম্বরে কিন্তু কেউ আগুন দেয়নি। জাতীয় পার্টি সরকার ছিল প্রায় 15-9 বছর, বিএনপি ক্ষমতা ছিল বারবার, কিন্তু কেউ এই 32 নম্বর বা আওয়ামী লীগের নামে আপনার কি বলে শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ হাসিনা, শেখ কামাল, জামাল, রাসেল, তাদের নামে বাংলাদেশে হাজারের উপরে স্থাপনা ছিল। সেদিন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন যে সে হাজারের উপরে স্থাপনা নাম বাতিল করে দেওয়া হয়েছে, মুছে দেওয়া হয়েছে। এই যে কাজটা কিন্তু দলীয় সরকার আসছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ইলেকশন হলে এগুলো হতো না। এই জিনিস যেটা হয়েছে, আপনি যখন বাড়াবাড়ি বেশি করবেন, দুর্নীতি, লুটপাট, আমি এটাও বলেছি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ গত 15.5 বছরে অনেক উন্নয়ন, মেগা প্রজেক্ট করেছেন, মেগা দুর্নীতিও হয়েছে, মেগা লুটপাটও হয়েছে, মেগা শেয়ার কেলেঙ্কারি হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের ভল্টের চুরি হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে দুইভাবে দেখতে হবে, ভালো খারাপ আমি দুইটাই দেখে সমালোচনা করছি। কিন্তু এখন তো কোনো আলোচনা সমালোচনার কোনো জায়গায় আর নাই, কারণ আপনি সব পথ বন্ধ করে দিয়েছিলেন এবং বন্ধ করলে কিন্তু যেটা হবে, আমি যেটা এপ্রিহেনশন করেছিলাম সেটাই হয়েছে, হাইপোথেসাইজ করেছিলাম সেটাই হয়েছে, যে এখন একসাথে সব চলে গেল। এই যে ক্ষতিটা হচ্ছে, আওয়ামী লীগের লোকজন, এখন ওনার কথা আমি বলছি না, আওয়ামী লীগের লোকজন ওভারঅল মানে আপনার তারা এখন বুঝেন বিষয়টা, তারা স্বীকার করেন। কিন্তু অনেকে অফ দ্য রেকর্ড যেটা বলেন সেটা আমি অফ দ্য রেকর্ড বলবো না, তারা বলে সিদ্ধান্তের মালিক আমরা ছিলাম না, সিদ্ধান্ত এক জায়গা থেকে। আমি হাবিব মিল্লাতকে বিদায় দিব। জি। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ কিয়ামতের পর ফিরে আসবে বাংলার মাটিতে এবং এই বাংলার মাটিতেই আওয়ামী লীগের বিচার হবে। আমরা দেখছি যে আপনাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং আপনি কি মনে করেন নির্বাচনের আগে আওয়ামী লীগের এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে? আপনারা তো কেউই দেশে আসছে না, তাহলে কিভাবে বিচার প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং আপনাদের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে? আপনাকে আনমিউট করতে হবে। আওয়ামী লীগের কেন বিচার হবে এটা তো আমি আসলে বুঝতে পারছি না। মানে আওয়ামী লীগের ফ্যাসিবাদের যারা দোসর, মানে আপনারা যারা পালিয়ে মানে গেছেন, আমি আসলে সবটার মধ্যে চলে যেতে পারি, এই জন্য আমি এবং চলে আপনার যাব, দলীয় কিন্তু প্রধানের বিরুদ্ধে মামলা রয়েছে। হ্যাঁ, দলীয় সভানেত্রীর বিরুদ্ধে মামলা হচ্ছে, এইটা বলেন, দলীয় অনেক নেতার বিরুদ্ধে মামলা আছে, এইটা বলেন, আমি মানতে রাজি আছি। বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা কেন থাকবে? বাংলাদেশ আওয়ামী লীগ একটা দল, যে দলটিতে বাংলাদেশের 40 থেকে 35 থেকে 40 ভাগ মানুষ প্রতিনিধিত্ব করে, সেই দলটির বিরুদ্ধে কেন মামলা থাকবে? তাহলে কি সবাই আসামি? দলের বিরুদ্ধে মামলা হলে তো তারাও আসামি হবে। সুতরাং সবসময় একটা পারসেপশনটাই চেঞ্জ করে ফেলা হয়। তো কাজে আর যারা লেখেন, আসলে আমরা জানি যে অতীত থেকেই দেখেছি যে পেইড কিছু স্টাফ আছে যারা আসলে বিভিন্ন পরিচয় না দিয়ে তারা এই মন্তব্যগুলো খুব মজা পান এবং তারা বেশ মজা নেন এর মাধ্যমে। তাদেরকে অনুরোধ করবো, দেশকে ভালোবাসুন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভালোবাসুন, 71-এর কথা স্মরণ করুন যে আপনাদের পূর্বপুরুষের অবস্থানটা কি ছিল, তাহলেই কিন্তু আপনারা কি লিখছেন সেটা আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আমি এ নিয়ে কথা বলতে চাই না। আমি শুধুমাত্র বলতে চাই, বিচার কাজ সঠিকভাবে হোক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই, আমার দল, আমি বলছি সেটা। কিন্তু যদি বিচার কার্য পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ করা হয়, ওই বিচার কখনোই টেকে না, এগুলো টিকবে না। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং দর্শকদের অসংখ্য ধন্যবাদ বিভিন্ন প্রশ্ন এবং অংশগ্রহণ করার জন্য। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।